বাবা, বাবা আপনি কোথায় ছিলেন এতদিন? কোথায় ছিলেন? আমি তো তোমাকে বলে গিয়েছিলাম মা, তুমি একটা বিশেষ জরুরি কাজে যাচ্ছি, আর সে কাজে সফল হয়ে ফিরেছি আমি। কিন্তু বাবা, আমি যে আমার কথা রাখতে পারলাম না, আমার সবটা এলোমেলো হয়ে গেল সব। না মা, এত সহজে ভেঙে পড়লে কি চলে মা? দেখো, সত্যের পথে চলতে হলে, সততার পথে চলতে হলে বিপদ আসবেই। কিন্তু আমি তোমাকে বলছি মা, এই সব বিপদ সাময়িক, সব কেটে যাবে। রুদ্রশেখর মল্লিক তো বেঁচে আছে এখনো, আর আমি থাকতে আমার মেয়ের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। কেঁদো না মা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা, বাবা আপনি একটিবারের জন্য জানতে চাইবেন না যে সত্যি আমি এসব? না মা, আমি যে খুব ভালো করে জানি তুমি কখনো এই কাজ করতে পারো না। এর জন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই, আমার কোনো সাক্ষীর প্রয়োজন নেই, এটা আমার বিশ্বাস। তবে আমি এটাও জানি মা, তোমাকে কষ্ট দেবার এত বড় একটা সুযোগ বন্যি কিছুতেই হাতছাড়া করবে না। ও খুব ভালো করে জানে যে তুমি কখনো ওর প্রাণ নিতে পারো না, কিন্তু এইটাই ও সবার সামনে প্রমাণ করার চেষ্টা করবে। আর তার কারণটা তো তুমি জানো মা, তোমাকে হারানোর থেকে বড় বন্যের কাছে আর কিচ্ছু নেই। ও চায় যে করে হোক তোমাকে হারাতে, আর তোমাকে দিয়ে সে হার স্বীকার করাতে। বাবা আমি শাস্তির ভয় পাই না, আমার ভয় আমার চিকুটাকে নিয়ে। চিকু কখনো এভাবে মাকে ছাড়া থাকেনি, ও কি করে থাকবে জানি না, জানি না এভাবে আমার চিকু একা একা কি করে থাকছে। কে ওকে সামলাচ্ছে, ও কি করছে কে জানে। ওইটুকু তো একটা বাচ্চাও ওর মাকে ছাড়া কি করে থাকবে বলুন তো? আমি তোমাকে কথা দিচ্ছি মা, চিকুর মাকে আমি চিকুর কাছে ফিরিয়ে দেবই, কথা দিচ্ছি। আরে বাচ্চাটার হয়েছে যত জ্বালা। এবার আশা করি তুমি বুঝেছো চিকুকে আমরা আটকে রাখি, চিকু তোমাদের কাছেই আটকে ছিল। নিজের পরিজনদের থেকে, নিজের আপনজনদের থেকে দূরে ছিল। এবার আমি অনুরোধ করছি ওকে নিজের পরিবারের সঙ্গে, নিজের আপনজনদের সঙ্গে থাকতে দাও। মাধুরী, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা এখন কি। আমি আমি বুঝতে পারছি আপনি এই সত্যিটা মানতে পারছেন না। জানেন, আমি এই সত্যিটা অনেকবার আপনাকে বলার চেষ্টা করেছি, অনেকবার, কিন্তু বারবার অহন আমাকে বাধা দিয়ে দিয়েছে। আপনি কষ্ট পাবেন সেটা ভেবে, কিন্তু সত্যি তো সত্যি হয়, তাই না? আর এই ধরনের সত্যি কখনো আড়াল করা যায় মিস্টার ভাদুরী? তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এতগুলো দিন, এতগুলো বছর আমার সন্তানকে আপনি নিজের সন্তানের মতো বড় করেছেন, মানুষ করেছেন। তবে কি বলুন তো, আমার সঙ্গে তো চিকুর রক্তের সম্পর্ক, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না মিস্টার ভাদুরী।
আর সব থেকে বড় কথা হলো অহনা এখন আপনাদের ওখানে নেই। আপনারা বলুন তো আমি কার দায়িত্বে আমার সন্তানকে ছাড়ব? বলুন না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার সন্তানের অযত্ন মেনে নিতে পারবো না, কোনোভাবেই নয়। মিস্টার মল্লিক, কোনো সম্পর্ককে তৈরি করার ভেঙে দেওয়া এত সহজ নয়। কি মনে হয় আপনার যে আমার আদি আর চিকুর সম্পর্কটা এতটাই ঠুনকো যে আপনার যখন ইচ্ছে আপনি তখনই ভেঙে দিতে পারেন? চিকু আর আদির সম্পর্কটা ওদের আত্মার সম্পর্ক। ওরা একে অপরের জীবন প্রাণ। আর একটা কথা মনে রাখবেন, সারা জীবন চেষ্টা করলেও আপনি চিকুর মনে আমার আদির জায়গাটা কোনোদিন নিতে পারবেন না। আর কিসব বলছিলেন না, রক্তের সম্পর্ক, হ্যাঁ রক্তের টান। আপনার সঙ্গে তো চিকুর রক্তের সম্পর্ক, রক্তের টান। তাহলে কেন বুঝতে পারছেন না? ওই বাচ্চার কষ্টটা চোখে পড়ছে না আপনার? আহা, সে তো প্রথমে একটু কষ্ট হবেই, কিন্তু আপনারা যদি নিয়মিত এই বাড়িতে যাতায়াত করতে থাকেন তাহলে চিকুর কষ্ট বাড়বে বই কমবে না। আরে বাবা, ও তো ভুলতে পারবে না আপনাদের। কিন্তু আদি আদি মা, বাড়ি চলো। বাড়ি চলো। কাঁদে না, কথাটা শোনো, কাঁদে না। রাধা গোবিন্দ, তুমি আমার আদিটাকে এমন শাস্তি কেন দিচ্ছ? ও কি দোষ করেছিল বলো দেখি? ও তো নিষ্পাপ মনে নিঃস্বার্থ ভাবে শুধুই ভালোবেসেছিল মীরা আর চিকুকে। তাহলে আজ কোন অপরাধে ওদের দুজনকে তুমি আমার আদির থেকে কেড়ে নিলে, নিঃস্ব করে দিলে আমার ছেলেটাকে? আমার আদির ভালোবাসা যদি সত্যি হয় তবে একদিন না একদিন মীরাকে ফিরতেই হবে ওর কাছে। আরে আদি, এটা তো বাড়ির রাস্তা না, এটা কোন রাস্তা বাবা? মা, আমরা বাড়ি যাচ্ছি না, আমরা কোর্টে যাচ্ছি। কোর্টে? কেন? আমি তোকে কথা দিয়েছি, আমার শেষ নিঃশ্বাস অব্দি আমি ওর পাশে থাকবো সবসময়।
মানুষের যে কখন কি হয় কে বলতে পারে, কোথা থেকে কোথায় এসে বলবেন সেটাই বা কে বলতে পারে। কি ম্যাডাম অহনা, মনে পড়ছে একদিন মল্লিক বাড়ির ড্রয়িং রুমে আপনি আমাকে কিভাবে অপদস্থ করেছেন সবার সামনে? মনে পড়ছে? আমি কিন্তু সেই দিনটা ভুলিনি এখনো। আর সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন না একদিন আমি এই অপমানের বদলা নেবই। আর আজ সেই দিনটা এসে গেছে ম্যাডাম অহনা। তফাৎ একটাই, সেদিনটা ছিল মল্লিক ম্যানশনে আর এটা আদালত। দেখছেন তো স্যার, আর মুখে কোনো কথা নেই, মায়া হয় মেয়েটাকে দেখে। আর আজ যখন ওর জীবন বৃত্তান্ত ওর কেচ্ছা খায়নি আদালতে সবার সামনে উঠে আসবে, তখন ওই পোড়া মুখটা কি করবে এটাই ভাবছি। চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে কি করবে এই পোড়া মুখ নিয়ে। আইডিয়া একটা কাজ করতে পারেন ম্যাডাম ওরা, আঁচলটা নিয়ে মুখটা ঢেকে নিতে পারেন, একটু আড়াল হবে। দেব, তোমার মতো লোকের সমস্যাটা কি জানো তো? তোমরা সবটা নিজের মতো করে ভাবো, নিজের মতো করে দেখো। বিশ্বাস, ন্যায়, বিচার এগুলো কি তুমি জানোই না, জানা সম্ভবই না তোমার পক্ষে। এখনো বিশ্বাসের কথা বলছো? হ্যাঁ বলছি, আমার ভগবানের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি আমি ন্যায় বিচার পাবো, আর যে দোষী সে শাস্তি পাবে। দেখছেন কনফিডেন্সটা, দেখলেন? টু গুড। স্যার ওকে এটা বোঝান যে দোষী আর নির্দোষ কে সেটা তো বিচার করবে আদালত। কিন্তু ম্যাডাম অহনা, আপনি আপনার বন্ধুকে খুন করেছেন, মানে খুন করার চেষ্টা করেছেন। আপনাকে না বিচারক ছেড়ে দেবে না আপনার ঈশ্বর, কেউ ছাড়বে না। যতক্ষণ বন্যির মধ্যে প্রাণ আছে ততক্ষণ আপনি একটু সেফ আছেন। কে বলতে পারে বন্যির যদি কিছু হয়ে যায়? আর খুনের শাস্তি তো আপনি জানেন। অফিসার, আই এম ভেরি সরি, আমি অনেকক্ষণ আপনাকে ওয়েট করলাম। আসুন আপনার। থাক, আমি সবটা শুনেছি আদিত্য। কেমন আছো তুমি এখন? আমার কথা ছাড়ো না, আমি ভালোই আছি। কিন্তু মীরা, আপনি ঠিক আছেন তো? সেটা ভাববার সময় এখন নয় আদিত্য। একটার পর একটা ঘটনা যেভাবে ঘটে চলেছে তাতে আসলে আপনি কাজে আছেন, ব্যস্ত আছেন, এই সব কিছু না ভেবে আমি তখন আপনাকে এই সব কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম। আসলে আমার মাথায় কাজ করছিল না, আমি যে কি করব আমি বুঝতেই পারছিলাম না। কি করে মীরাকে বাঁচাবো আমি কিছু বুঝতেই পারছি না। আমি জানি আদিত্য, তোমার চোখে আমি অহনার জন্য প্রকৃত ব্যাকুলতা দেখেছি, সত্যিকারের ভালোবাসা দেখেছি। আর সেই জন্যই তোমাকে কয়েকটা কথা আমি বলতে চাই। দেখো আদিত্য, অহনা যেভাবে এই কেসটায় জড়িয়ে পড়েছে, ওকে নির্দোষ প্রমাণ করা কিন্তু খুব সোজা হবে না। তাই আমাদের খুব সতর্ক হয়ে এগোতে হবে। যেই বন্যির ক্ষতি করার চেষ্টা করুক না কেন, সে কিন্তু খুব খুব বুদ্ধি করে কাজটা করেছে, যাতে তারও স্বার্থ সিদ্ধি হয় আর দোষটাও অহনার ঘাড়ে পড়ে। হ্যাঁ, কিন্তু এই লোকটা কে লোকটা? সেটা তো সময় বলবে আদিত্য। এখন আমাদের কাজ
অহনাকে নির্দোষ প্রমাণ করা। একজন আছে যে খুব সহজে মীরাকে নির্দোষ প্রমাণ করতে পারবে, আর সে হলো বন্যি। হ্যাঁ, বন্যি। কিন্তু ওই বা আমাদের সাহায্য কেন করতে যাবে? আমাদের কেন হেল্প করবে? কেন সত্যিটা স্বীকার করবে? ও তো সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও আদিত্য। বন্যিকে তো আমার থেকে ভালো আর কেউ চেনে না। ওর সঙ্গে যে আমার অনেক পুরনো সম্পর্ক। দেব কেন বললো? অন্যের যদি কিছু হয়ে যায়? দেব কোনোভাবে জড়িত নয় তো এসবের মধ্যে? দেব দেব অন্যের কোনো ক্ষতি করবার চেষ্টা করবে না তো? কি করতে হবে মনে আছে তো? ঠিকঠাক যেন কাজটা শেষ হয়। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, ডোন্ট ওয়ারি। জানেন আজকে অহনার কেসের ফাইনাল ডিসিশন? আমি রাউন্ডে যাচ্ছি, আমি এসে আপনার সঙ্গে দেখা করছি। ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, শিওর, বলুন। আজ আমার এই অবস্থায় আমার পাশে কেউ নেই, না ফ্যামিলি, না হাজব্যান্ড, কেউ না। তাহলে তুমি আমার এত কেয়ার কেন করছো? এটা আমার ডিউটি। আপনি আমার পেশেন্ট, তাই আপনার সব দায়িত্ব আমার। আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার। আর আমি চাই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আর জাস্টিস পান। তুমি রেস্ট করো, আমি আসছি। টেক কেয়ার। দেখলি তো না, আজ আমি আবার তোকে তোর জায়গাটা দেখিয়ে দিলাম। আমি জানি তুই আমার উপর গুলি চালাসনি, কিন্তু আজ আমার সাথে যা যা হচ্ছে তার জন্য শুধুমাত্র তুই দায়ী হও না। তুই এখনো এই অবস্থাতেও তুমি একা বসে বসে সেই অহনাকেই দোষ দেবে বন্যি? এতদিন ধরে একটার পর একটা অন্যায় করে গেছো তুমি, অপরাধ করে গেছো। না, অন্যায় তো খুব ছোট শব্দ। পাপ করে গেছো তুমি, যে পাপের কোনো সীমা নেই। নির্দ্বিধায় সকলকে কষ্ট দিয়ে গেছো। আজ ভগবান তোমাকে একটা সুযোগ দিয়েছেন সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার। সেই সুযোগটা গ্রহণ করবে না তুমি? আজও কি তুমি সত্যের পথ বেছে নেবে না? না না, আমি বেছে নেব না। আপনার অহনাও তো
সত্যি হতে চলেছিল, কি লাভ হলো? হ্যাঁ, আর আর আমার এই অবস্থায় দাঁড়িয়েও কি লাভ হতে পারে বলুন? আর আমি যদি বলি লাভ হবে, বাবা যে আমার কথা দিয়েছিলেন আজ আমার পাশে থাকবেন, বাবা কোথায়? বাবা আসেননি? উনি খুব তাড়াতাড়ি আসবেন। ধরে নিন আপনাকে দেওয়া কথা রাখতে গেছেন উনি।